গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছুই হতে পারে না, কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত। শুধু আমি না, আমার পরিবারের সবাই শঙ্কিত। আমার 1.5 বছরের দুধের বাচ্চাটা খিদে কান্না করছে, কিন্তু আমার সেদিকে কোনো নজর নেই। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। আমার শাশুড়ি হাফসা বেগম চিল্লাচ্ছে, এবারও যদি তোর বউ আমারে নাতি দিবার না পারে, তয় আমি তোরে আবারও বিয়া করামু। কি অলক্ষী বউ আনলাম গো, আমার বংশের বাত্তি জ্বালার লাগা একটা নাতি দিবার পারে না। আমার স্বামী শাশুড়িকে বোঝানোর চেষ্টা করছে, আম্মা ছেলে হয় না, এতে বউয়ের কোনো দোষ নেই। তাছাড়া তোমাকে কতবার বলবো, ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না। তুই আর কথা কবি না, আমার চুল বাতাসে পাকে নাই, আমি এসব জানি। আরে পাশের বাড়ি রইছে সেদিন বিয়া করছে, হের সেরা হইয়া পড়লো, আর তোমার বউ এতদিনও একটা জন্ম দিতে পারতেছে না। আম্মা তুমি বোঝার চেষ্টা করো। পাশ থেকে নরদ মমি বলে ওঠে, শুধু মাকে বোঝালে হবে ভাইয়া, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আম্মা তো হাসা কথা কইছে, তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কি কথা বলছিস? ভাইয়া প্রশ্নটা শিক্ষিত কিংবা মূর্খ হওয়ার নয়, কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না। তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কিভাবে? তোদের যা খুশি কর, আমার তো বাড়িতে থাকতেই মন চায় না। শুক্রবার দিন একটু বাসায় আরাম করব, তা না সারাদিন ছেলে ছেলে করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে সবাই, বলে আমার স্বামী বের হয়ে যায়। তখনই শাশুড়ি মা পোল্ট্রি নিয়ে আমার সামনে এসে আবারও শুরু করলো, দেখছিস মমি, জানি না তোর বাপে কি দেখা আমার হামিম রে বউ বিয়া করাইলো। আমার ছেলেটার ঘরে একটু শান্তিও পায় না, নিজে তো মইরা গেছে, আমারে ধুইয়া গেছে এসব দেখার লাইগা। তা যা বলেছো মা, বাবা তো সাদা চামড়া দেখেই ছেলেকে বিয়ে করেছিল, না দেখলো গুণ, না দেখলো শিক্ষা, খালি এইটা বিয়ার অত বছর হইছে অহনো ভালো কইরা দুইটা রানতে পর্যন্ত পারে না। আর তার মা বাপ তো বিয়া দিয়ে আজার হইছে, 2 টাকা জিনিস লগে দেয় নাই। কটুক্তি করে মমি বলে, আহা মা এভাবে বলো না, পরে তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই, তার মুখে তো এখন আবার খই ফুটে। একটু গলা উঁচিয়ে আমার শাশুড়ি বলে, কি এ যৌতুক? শ্বশুর বাড়ি টাউনের সময় সব মাইয়ারাই ঘর সাজানি জিনিসপত্র আনে, এইটা যৌতুক কেমনে হয়? তোমার যে কথা মা, ঘর সাজানোর জিনিস আনবে? আরে এত বছর ভাইয়ের বিয়ে হইলো, একটা ভালো কাপড় দিছে ভাবির বাড়ি থেকে, 2 দিয়ে যে কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে আনছে। মনে আছে বিয়ের সময় তোমাকে দেয়া শাড়িটার কথা? মনে থাকবো না? এক ধোয়া দিতে রং উঠে গেছিল, খালি ওই শাড়ি যা কাপড় দিছে সব 2 নম্বর। আমার তো মাঝে মধ্যে মনে হয় বিয়ার সময় তোর ভাইরে যে স্বর্ণের চেইন দিছিল সেটাও ইমিটেশনের। তা যা বলেছো, একবার শেখরার কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিও যে ঠকবাদ শ্বশুর বাড়ি তোমার ছেলের কপালে জুটেছে। না আর দাঁড়াতে পারলাম না, দিন রাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি। কত সহ্য করা যায়? এরা কিভাবে? আমি মানুষ নই? কথাটা ভেবেই রুবি নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। এদিকে ছোট মেয়েটা কান্না করে চলেছে। রুবির ভীষণ রাগ হলো, তাই মেয়েটাকে একটা থাপ্পড় দিল। বাচ্চাটা কিছু বুঝতে না পেরে আরো জোরে কান্না করে দিল। রুবি বুঝতে পারলো সে কি ভুল করেছে, তারপরই মেয়েটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলো। একটু পর মেয়েকে শান্ত করে ঘুম পাড়াতে পাড়াতে বলতে লাগলো, আম্মু অনেক খারাপ, তোমায় মেরেছে, কিন্তু কি করব বলো, মাথায় রক্ত উঠে গিয়েছিল। আচ্ছা বলো তো, তোমার দাদার বাড়ির সবাই আমার সাথে এমন করে কেন? এমনও তো না ওনারা তোমার নানার বাড়ি থেকে বেশি বড় লোক, আমরা সবাই মধ্যবিত্ত। অনেকক্ষণ কান্না করার পর ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে রান্নাঘরে গেল খাবার আনতে। রুবি খাবার বাড়ছিল, তখন তার শাশুড়ি হাফসা বেগম এলেন। বোমা তুমি এইখানে? ভালো হইছে, এখন কথা শুনো, কাল সকালে এক জায়গা যাওন লাগবো, তৈয়া রইয়া থাইকো। জি মা, কোথায় যেতে হবে? হামিমের ফুফু ফোন করছিল, একটা কবিরাজের কথা কইলো, তার তাবিজ নাকি মেলা কামের, যারা গেছে সপ্তের কাম হইছে, তুমি গেলে এবার নাতি হইবই। মা এসব করে কোনো লাভ নেই। মুখ বাঁকিয়ে হাফসা বেগম বলল, লাভ না ক্ষতি তোমার ভাবতে কইছে কেডা? যা কইছি তাই করো, আমার নাতি লাগবো। রুবি শাশুড়িকে বোঝাতে চেষ্টা করে, মা এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে নেই। হাফসা বেগম দাঁত মুখ খিচিয়ে বলে, আরে আইছে আমারে সংস্কার শিখানির লোক, বলি তোমার চেয়ে বহুত শিক্ষিত মাইয়া দেখছি জীবনে, তুমি তো মাত্র ইন্টার পাস। এত কথা কইও না, ডাক্তারের পরিষ্কার কইছে আগে 2 বার সিজার হইছে, তাই এইবারের পর তোমার আর বাচ্চা নাও হইতে পারে। আমি চাই তুমি এই বাড়িতে হো, আমার নাতনিগুলা সৎমার কাছে বড় হোক এটা আমি চাই না, তাই যা কই তা হুনো। বলেই শাশুড়ি গট গট করে সেখান থেকে চলে গেল। রুবি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার নিয়ে ঘরে গেল। রুমে ঢুকে কান্না করতে করতে খাবারগুলো আস্তে আস্তে খেলো, আর ভাবলো কিছু স্বপ্ন প্রিয়জনের অবহেলায় মরে যায়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। খাবার তাড়াতাড়ি শেষ করে রুবি রান্নাঘরে গেল নিজের কাজ করতে। রান্নাঘরে বেসিনে এক গাদা ইটো থালা বাসন আর হাঁড়ি পড়ে আছে। রুবির মনে পড়ল বাবার বাড়িতে সে কখনোই খেয়ে বাসন ধুয়ে রাখেনি, সব একা হাতে তার মা করেছে, আজ তাকেও একা হাতে সব করতে হচ্ছে। রুবির বাসন মাজতে কষ্ট হচ্ছিল, তার খুব কাহিল লাগছিল। এবার গর্ভ অবস্থায় প্রথম দিক থেকেই তার শরীর খুব দুর্বল লাগছে। কাজ শেষ করে শাশুড়ির কাছে গেল। হাফসা বেগম আর মমি সোফায় বসে জি বাংলা সিরিয়াল দেখছিল। মা একটা কথা ছিল,
সিরিয়াল দেখায় ব্যাঘাত ঘটায় তারা দুজনেই বিরক্ত হলো। কও কি কইবা? একটু আমতা করে আমি বললাম, মা আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই ভাবছিলাম টুকটাক কাজের জন্য একটা লোক রাখবো। রাফিনের ভাড়াটিয়ার মা বলেছিল একটা ছোটা বুয়া পাওয়া গেছে, আপনি বললে। তখনই কলিং বেল বেজে ওঠে। রুবি জানে এই বেল 1000 বার বাজলেও তাকেই খুলতে হবে, তাই কথা বাদ দিয়ে দরজা খুলতে গেল। হামিম এসেছে। সে নিজের ঘরে যাচ্ছিল, তখন হাফসা বেগম ডাকে, যাও কই, হুইন্না যাও, তোমার বউ কি কয়? দাঁড়িয়ে পড়ে হামিম। কি বলে? পাশ থেকে মমি মুখ বাঁকিয়ে বলে, তোর বউয়ের নাকি কাজের লোক লাগবে, তার নাকি দুর্বল লাগে। কিছু বুঝতে না পেরে হামিম বলে, মানে? সেটা তুই তোর বউকে জিজ্ঞেস কর। কি হয়েছে? তেমন কিছু না, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটা ছোট বুয়া সন্ধান পেয়েছিলাম। মাত্র 1200 টাকা নেবে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া করবে, প্রতিদিন 2 ঘন্টা এখানে কাজ করবে। তোমরা রাজি থাকলে তাকে আসতে বলতে পারি। একটু চুপ থেকে হামিম চেঁচিয়ে উঠে, তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকুনি দেবে আর টাকা পড়বে? পরপর দুটো মেয়ের জন্ম দিয়ে বসে আছো, আরেকটা মেয়ে হলে কি হবে আমি সেই চিন্তায় বাঁচি না। আর তুমি আছো কিভাবে আরামাইশ করবে তা নিয়ে। বলি, আমি কি জমিদার নাকি? ছোট একটা চাকরি করি, সে টাকায় কিভাবে সংসার চালায় শুধু আমি জানি। তুমি তো মেয়ে পয়দা করেই খালাস। মেয়েগুলোর পড়ালেখা, খাবার দাবার, ভালো বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? এই কথা বলে আমার স্বামী রুমে চলে গেল। আমি স্তব্ধ হয়ে ভাবি, হামিমও কি সবার মতো পুত্র সন্তান না হওয়ার জন্য আমাকেই দায়ী করছে? আমার শাশুড়ি আবার বলে উঠল, তোমাকে না অনেকবার বলেছি পেটেরও বাচ্চাটা পরীক্ষা করে দেখো, ছেলে নাকি মেয়ে। তুমি তো আমার কথায় রাজি হচ্ছ না। শাশুড়ির পিড়াপিড়িতে রাজি হয়ে গেল পেটের বাচ্চা পরীক্ষা করবে। পরের দিন ডাক্তার চেম্বারে এসে বাচ্চা পরীক্ষা করে দেখলো, রিপোর্টে আসলো আবারও মেয়ে হবে। এই খবর শাশুড়ি শোনার পর উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। তোমার জায়গা আমার বাড়িতে হবে না, যেদিকে দুচোখ যায় ওদিকে চলে যা, তোকে যেন আমার বাড়িতে না দেখি। এই কথা বলে শাশুড়ি চলে আসলো। 10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। বুড়ি বাইরে এসে, কি ব্যাপার? ছেলেটি বলল, দাদু আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব? না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? ছেলেটি হাত জোর করে করুণ স্বরে বলল, প্লিজ দাদু করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেব। আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল। বুড়ি একটু নরম সুরে, আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি? ছেলেটি বলল, টাকা লাগবে না, শুধু খাবার দিলেই হবে। ও ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করবি কিন্তু। বুড়ি চিন্তা করলো, ছেলেটি মনে হয় কিছু খায়নি, আগে ওকে কিছু খাওয়ানো দরকার। এই ছেলে, এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। না দাদু, আগে কাজ করে নেই, তারপর খাবো। আচ্ছা বেশ, এই বলে নিজের রুমে ঢুকলো। 2 ঘন্টা পর, দাদু, ও দাদু, দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কিনা। দেখতে হবে না, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। দাদু কিছুক্ষণ পর 1 প্লেট খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। দাদু বিষয়টা লক্ষ্য করে বলল, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খা, লাগলে আরো দেব। না দাদু, বাড়িতে মা আছে, খুব অসুস্থ, সরকারি হাসপাতালের ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তার বাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন। এ কথা শুনে দাদুর চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করতে গেলেন। ছেলেটির বাসায় ঢুকে মাকে বলল, মা দেখো, একজন দাদু আমার সাথে তোমাকে দেখতে এসেছে। মা ও সময় বিছানায় শোয়া ছিল। দাদু মাকে উদ্দেশ্য করে বলল, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যেই সংস্কার, যেই শিক্ষা, যেই দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছো, সেই সংসার এবং সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি। এই কণ্ঠস্বর শুনে মা এদিকে ঘুরে তাকাতেই চমকে উঠলো। আরো চমকে উঠলো দাদু। দাদু বলে উঠলো, বৌমা তুমি এখানে? আর এই ছেলেটাকে? তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি, ভাগ্যের নির্মম পরিহাস, তুমি চলে আসার পর আমার ছেলে আরেকটা বিয়ে করে। কিছুদিন যেতে না যেতেই বৌমা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর মারাত্মক অ্যাক্সিডেন্টে হাত পা অবশ হয়ে এখন বাড়িতে মানবত জীবন যাপন করছে। বৌমা তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও, আমাকেও ক্ষমা করে দিও। তোমার প্রতি আমরা অন্যায় বিচার করেছি। মা দাদুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সম্মানিত দর্শক, কথায় আছে, থাকতে মর্ম বুঝুন, হারিয়ে গেলে খুঁজে লাভ নেই। লক্ষ কোটি টাকা খরচ করেও একটা মিনিট, একটা ঘন্টা পেছনে আনা যায় না। সময় থাকতে সময়ের মূল্য দিন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রিজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।